আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি আমাতুল আজিজ উর্ফি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করলেন প্রধানমন্ত্রী। রপ্তানি পণ্য সংযোজনের জন্য পণ্যের বহুমুখীকরণ ও নতুন বাজার খুঁজে বের করার তাগিদ। চীনে 3 দিনের সফর নিয়ে বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়া নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি, কানে আঘাত পেয়েছেন ট্রাম্প। হামলাকারী নিহত, নিন্দা জানিয়েছেন জো বাইডেন। কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচি আজ। স্মারকলিপি প্রদান করা হবে রাষ্ট্রপতির কাছে। এবং ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের লিফট নষ্ট থাকায় ভোগান্তি চরমে, সেবা নিতে গিয়ে বিপাকে রোগীরা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রপ্তানির ক্ষেত্রে নতুন নতুন পণ্য সংযোজনের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রপ্তানি পণ্য সংযোজনের জন্য পণ্যের বহুমুখীকরণ করতে হবে, সেই সঙ্গে নতুন বাজার খুঁজে বের করতে হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে 2021-22 অর্থ বছরে বিদেশি মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় এবার 77টি প্রতিষ্ঠানকে রপ্তানি ট্রফি দেয়া হয়। দুর্ভাগ্যের বিষয় হলো মানুষ করত, আমরা যদি বাণিজ্য বশত লক্ষ্যী, আমরা যদি ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মুক্ত না করি আর নিজের দেশে যদি আমরা শিল্প কারখানা গড়ে না তুলি, তাহলে আমাদের দেশটা এগোবে কীভাবে। পাশাপাশি আমার আরেকটা যুক্তি ছিল যে দেশের ভিতরে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। আমরা রপ্তানি করি, আমরা রপ্তানি ট্রফি দিচ্ছি, এটাও ঠিক, কিন্তু সাথে এটাও মাথায় রাখতে হবে যে আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা কতটুকু বাড়লো, আমাদের যে উৎপাদিত পণ্য সেটা আমি বাজারজাত শুধু দেশে কেন, বিদেশে কেন, আমার দেশেও যাতে করা যায়, সেই ব্যবস্থাটাও আমাদের নিতে হবে। আজকে কিন্তু সেই পরিবর্তনটা এসেছে, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। আপনাদের অনেকেরই পণ্য এখন সে গ্রাম পর্যায় পর্যন্ত চলে যায়, গ্রামেই বিক্রি হচ্ছে অনেক পণ্য। অর্থাৎ গ্রামের মানুষ, আমার প্রত্যেকটা প্রকল্প এবং নীতিমালা এটাই লক্ষ্য ছিল যে আমার নিজের দেশের মানুষের ক্রয় ক্ষমতা যেন বৃদ্ধি পায়, সেদিকে লক্ষ্য রেখে আজকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং অর্থনীতি দিক থেকে আমরা সেই সময় যথেষ্ট স্বাবলম্বিতা অর্জন করি। চীনে 3 দিনের সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে 8 জুলাই চীন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে প্রধানমন্ত্রী 8 থেকে 10 জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করেন। 10 জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশ 21টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং 7টি প্রকল্পের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশ করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় দূরবর্তী একটি ভবনের ছাদ থেকে তার উপর স্নাইপার হামলা হয়েছে। সৌভাগ্যক্রমে হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন ট্রাম্প, তবে তার ডান কানে গুলি লেগেছে। ঘটনার পর হামলাকারীও নিহত হন। হামলার বিষয়ে কঠোর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। নির্বাচনী প্রচার চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার নির্বাচনী এক জনসভায় অংশ নিয়ে বক্তৃতা দেওয়ার সময় ডান কানে গুলিবিদ্ধ হন তিনি। এতে তার কান থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখা যায়। গুলির ঘটনার পরপরই জনসভায় আগত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে বন্দুকধারীও নিহত হয়েছেন। এছাড়া জনসভায় গুলির ঘটনায় আরও একজন নিহত এবং 2 জন আহত হয়েছে। ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, তার ডান কানের উপরে গুলি লেগেছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তবে তিনি সুস্থ আছেন।
So I realized then what was happening. গুলির ঘটনার পরপরই ট্রাম্প তার ডান হাত দিয়ে ডান কান চেপে ধরেন, এরপরে নিচু হয়ে যান। পরবর্তীতে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের প্রতিনিধিরা তাকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেন। সিক্রেট সার্ভিস এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন কর্তৃপক্ষ বলছে, পেনসিলভানিয়ার বাটলারে গুলির ঘটনার পর ট্রাম্প নিরাপদে আছেন। ঘটনাস্থলটি উত্তর পিটসবার্গ থেকে প্রায় 30 মাইল দূরে অবস্থিত। বন্দুকধারীর পরিচয় এখনো পাওয়া যায়নি এবং তার প্রকৃত উদ্দেশ্য কি ছিল সে সম্পর্কে তাৎক্ষণিকও কিছু জানা যায়নি। Him performing CPR. রিপাবলিকান এবং ডেমোক্র্যাট এই ঘটনায় শোক জানিয়েছে। সিক্রেট সার্ভিস এজেন্সি জানিয়েছে, বন্দুকধারী বাইরে থেকে এসে ট্রাম্পের উপর গুলি চালায়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 4 মাসের কম সময়ের আগেই এই বন্দুক হামলার ঘটনা ঘটল। আগামী 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডোনাল্ড ট্রাম্প। Butler County, Pennsylvania. এদিকে হামলার বিষয়ে কঠোর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমেরিকায় এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই, এই ধরনের হামলা ক্ষমা করা যায় না বলেও জানিয়েছেন তিনি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্বঘোষিত গণপদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিও প্রদান করবেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে গ্রন্থাগারের সামনে বেলা 11টার আগে থেকে ছোট ছোট দলে জড়ো হতে শুরু করেন তারা। এছাড়া আন্দোলনে থাকা সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গণপদযাত্রা করে নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন। দর্শক, এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, কোটা সংস্কার আন্দোলনে আজকের কর্মসূচির কি খবর আছে আপনার কাছে? উর্মি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে কোটা বিরোধী যে আন্দোলন এবং কোটার যে বৈষম্য সেটি দূরীকরণের জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে তারা যে কর্মসূচি দিয়েছিল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি মানে প্রদান করবেন, সেই ধারাবাহিকতায় সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাস থেকে বের হয়ে তারা শাহবাগ হয়ে এখন তারা মৎস্য ভবনের সামনে এসে এখানে এসে জড়ো হয়েছে। কারণ এখানে আসলে সামনে তারা যাবে কিনা তারা সেই বিষয়ে যারা সমন্বয়ক রয়েছেন তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা স্মারকলিপিটি কীভাবে প্রদান করবেন। তবে একটা বিষয় আসলে না বললে নয় যে তাদের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে সেই বিষয়টির দিকে তারা খুব বেশিরভাগ গুরুত্ব দিচ্ছে। তারা দাবি জানিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে যদি এই মিথ্যা মামলাটি প্রত্যাহার করা না হয় তারা আরও কঠোর থেকে আরও কঠোরতম আন্দোলনের ঘোষণা দেবে। এবং এছাড়া যত বাধা আসুক না কেন তারা যে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন সেই স্মারকলিপি তারা মানে রাষ্ট্রপতির কাছে দেবেন এবং সেটি সংসদে যাবে এবং সরকারের যে নির্বাহী ক্ষমতা বলে সেটি যেন সংস্কার করা হয় যাতে করে তাদের যে যৌক্তিক দাবি সেই দাবির জন্য পূরণ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানে ছাত্ররা আটকে রেখেছে এবং এখানকার যারা দায়িত্বরত পুলিশ কর্তারা রয়েছেন তাদের সাথে আসলে কথাবার্তা বলছেন। এই স্মারকলিপিটি আসলে তারা কোন দিক দিয়ে যেতে যাবেন এবং পুলিশ আসলে তাদেরকে যেতে দেবে কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু একটু সংশয় রয়েছে। তারপরও তাদের মানে যে কর্মসূচি ঘোষণা করেছে এবং শুধু ঢাকা শহরে নয় সারা বাংলাদেশের 64 জেলায় জেলা প্রশাসকদের মাধ্যমে কিন্তু এই যারা কোটা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন তাদেরকে স্মারকলিপি দেওয়ার জন্য কিন্তু বলা হয়েছে। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে তারা যে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচি নিয়ে বঙ্গভবন অভিমুখে তারা রওনা হয়েছিলেন, কিন্তু এখানে মৎস্য ভবনে এসে এখানে তারা থেমে গিয়েছেন। এখানে পুলিশের লোকজন তাদের সাথে কথা বলছেন। এখন আসলে সেদিকে মানে তারা যেতে পারবেন কিনা, যে কর্মসূচি অনুযায়ী যে স্মারকলিপি দেওয়া করা সেটি আসলে দিতে পারবেন কিনা সে বিষয়টি আসলে পরবর্তী সংবাদে আমরা যুক্ত জানাতে মানে পারবো। তুমি এটাই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। উর্মি। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মৎস্য ভবন থেকে কোটা আন্দোলনে আজকের কর্মসূচির বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তিকৃত প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের
রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত 27 জুন বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তিকৃত প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিল থাকবে বলে হাইকোর্টের দেয়া রায় প্রকাশ করা হয়। বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন শিক্ষার্থীর অভিভাবকরা। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের লিফট নষ্ট থাকার কারণে ভোগান্তি চরমে। 5টি লিফটের মধ্যে 3টি নষ্ট আর 1টি বিকল। হাসপাতালে উঠানামা করতে রোগী আর স্বজন সহ সকলকে পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনা। অর্থ বরাদ্দ না থাকায় লিফট মেরামত সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধি নাজিম বকাউলের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে রয়েছে 3 ও 9 তলা বিশিষ্ট আলাদা 2টি ভবন, যেখানে প্রায় প্রতিদিন হাজারের উপর রোগী ভর্তি হয়। গেল কয়েক মাস হাসপাতালের 9 তলা ভবনের 5টি লিফটের মধ্যে 3টি নষ্ট আর 1টি বিকল। রোগী ও স্বজনদের সরুসিঁড়ি বেয়ে উপরে ওঠা যেন আরেক ভোগান্তি। 5টা লিফট চালু হলো, 2টা তার মধ্যে একটা বন্ধ করে দিয়েছে, একটা চলতেছে, এর মধ্যে স্টাফ, পাবলিক, রোগী, টলি সবকিছু একটা। আমি একবার সিঁড়িতে পায়ে উপরে গেছি 4তলা, আবার ঘুরে এসে দেখলাম বলি না। মাঝে মধ্যে 2-1টা লিফট একটু মেরামত করে চালু করা হলেও পরে আবার তা অকেজো হয়ে যায়। অপারেশন ও জরুরি রোগীদের লিফটের জন্য সিরিয়াল দিয়ে অপেক্ষায় থাকতে হচ্ছে। দ্রুত লিফট মেরামতের দাবি ভুক্তভোগীদের। হাসপাতালের লিফট সমস্যায় রোগীদের ভোগান্তির কথা স্বীকার করে পরিচালক জানান, বরাদ্দ না পাওয়ায় লিফটগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না। প্রতিনিয়ত গণপূর্তের সাথে যোগাযোগ রাখছি। ওনারা আমাদেরকে গত বছর ব্যাপী আশ্বাস দিয়ে গিয়েছেন যে ওনারা বরাদ্দের জন্য ওনারা আবেদন করেছেন, কিন্তু ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বরাদ্দ ওনারা পাচ্ছেন না, যার জন্য একটা বছর এই খাতে ওনারা কোনো টাকা কন্ট্রাক্টরকে দিতে পারেনি। কন্ট্রাক্টর আমাদেরকে জুন মাসের মাঝামাঝি জানাই দিছে যে ওনার জুনের 30 তারিখে পরে ওনারা কিছুই করতে পারবে না। প্রতিদিনই ফরিদপুর সহ আশপাশের কয়েক জেলার অসংখ্য রোগী চিকিৎসা সেবা নিতে আসেন দূর দূরান্ত থেকে এখানে। তাই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটির সব ধরনের সমস্যা দ্রুত সমাধানের প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বরিশালের মুলাদের মিরগঞ্জ ফেরিঘাটে নিয়মিতই নেওয়া হচ্ছে মাত্রাতিরিক্ত ভাড়া। ঘাট কর্তৃপক্ষের আচরণ ও কার্যক্রমে জিম্মি, শ্রমিক সহ সাধারণ মানুষ শক্তিশালী রাজনৈতিক চক্রের জন্যই কিছু করা যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় সংসদ সদস্য। মোলাদি প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। বরিশাল জেলার নদী পরিবেষ্টিত 3টি উপজেলা মোলাদি, হিজলা ও মেহেন্দিগঞ্জ। বিচ্ছিন্ন এই 3 দ্বীপ উপজেলার বাসিন্দাদের বরিশাল শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম মোলাদি ও বাবুগঞ্জ উপজেলার সীমান্তবর্তী আলিয়ালখা নদীর মিরগঞ্জ ফেরিঘাট। অভিযোগ উঠেছে, ঘাটের ইজারাদার প্রভাব খাটিয়ে যানবাহন ও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ থেকে সর্বোচ্চ 10 গুণ পর্যন্ত ভাড়া আদায় করছেন। নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজেদের খেয়াল খুশি মতো এই ভাড়া আদায় করায় ফেরি কর্তৃপক্ষের এমন আচরণে নাস্তানাবুদ এই রুটে চলাচলকারী চালক যাত্রী সবাই। রাত্রে পারাইলে 2400 আর দিনে পারাইলে আপনার 1600 টাকা। যে ভাড়া আসে তার ম্যাক্সিমাম টাকাটাই যায় আমাদের ফেরি ভাড়াতে। এখন জনগণ সুবিধা পাইতেছে না, পাইতেছে যারা এইটা ইজারা নিতেছে, ইজারাদার এবং তার লোকজন। ট্রেইলার 250 টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে 2800 টাকা, মিডিয়াম ট্রাক 100 টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে 2400 টাকা, মিনি ট্রাক 75 টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে 1800 টাকা, আর রাত হলে বাড়ে অর্থের পরিমাণ। ফেরি পারাপারের জন্য নির্ধারিত ভাড়ার থেকে কয়েক গুণ বেশি টাকা গুনতে হয় পরিবহন শ্রমিকদের। ফেরি কর্তৃপক্ষের এমন আচরণে নাস্তানাবুদ এই রুটে চলাচলকারী চালক যাত্রী সবাই। 2100 টাকা ভাড়া কত তা আমরা বলতে পারি না, এটা ডাকের ফেরি। আমার কাছ থেকে যে 1600 টাকা নিয়েছে সরকারি নিয়ম অনুযায়ী অনেক বেশি নিয়েছে, আর স্লিপ দেয় না। ফেরি ইজারাদারদের এমন আচরণে জিম্মি থাকার কথা স্বীকার করেছেন স্থানীয় সংসদ সদস্য। জানালেন, রাজনৈতিক প্রভাবের কারণে তাদের শাস্তি দিয়েও অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা যায় না। রাজনীতি জড়িত ফেরিঘাটটার সাথে। আমি বহুবার যারা ফেরি ওই ঘাটে ডিউটি করে অনেকের ধরতে গিয়ে ইউনিসেফরা এদের 3 দিন, 5 দিন, 7 দিন শাস্তি দিয়ে দিছে, কিন্তু কোনো লাভ হয় না। এ বিষয়ে জানতে চাইলে দিন ও রাতে পৃথক ভাড়া নেওয়ার কথা স্বীকার করে ঘাট কর্তৃপক্ষ। তবে অতিরিক্ত ভাড়া প্রসঙ্গে কোনো কথা বলেনি তারা। ভাড়া
কিছু টাকা বাদ করে ওরা ওরাও জানে রাত দিনের ভাড়া আছে মানে যত ফেরিঘাট আছে দিনে একটা কোনো ভাড়া, রাত্রে কিন্তু আর একটা কোনো ভাড়া, ফেরিঘাট যা আছে। দ্রুত এই সমস্যার সমাধান করে জনগণের যাতায়াতে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। রাজধানীর পল্লবী এলাকায় সন্ত্রাসীদের চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক প্রান্ত পারভেজের উপর মামলা ও তার পরিবারের সদস্যদের গুম করার হুমকিদাতাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিরপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ফ্রিল্যান্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বৃহত্তর মিরপুর সাংবাদিক মহলের উদ্যোগে এ আয়োজন করা হয়। মানববন্ধনে বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ। সুদূর অতীতে মানুষ যখন যাযাবর জীবনের ইতি টেনে জঙ্গল ছেড়ে উন্মুক্ত স্থানে স্থায়ী নিবাস তৈরি করেছিল, তখন কিছু বন্য প্রাণীও মানুষের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যাদের মধ্যে অন্যতম বিড়াল। আর এই বিড়ালের প্রতি অগাধ মমতার কারণে পাবনায় আইনের ছাত্রী রিদি হাসান পরিচিতি পেয়েছেন বিড়ালের মা নামে। প্রতিনিধি নাহিদ মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন SM আরিফ। মেঝে, ঘরের বিছানা কিংবা বাড়ির পাশে জঙ্গল, সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে বিড়াল আর বিড়াল ছানা। নাম ধরে ডাকলেই কাছে এসে হাজির, কোলে তুলে আদর, কখনো আবার খুনসুটি। বিড়ালের প্রতি রিদি হাসানের এক অন্যরকম ভালোবাসা। পাবনা শহরের নয়নামতি এলাকার আইনের ছাত্রী রিদি। বিড়াল যার কাছে অসীম এক মমতার নাম, যে কারণে রাস্তায় দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে থাকা বিড়ালের সংবাদ পেলেই হাত বাড়িয়ে দেন সাহায্যের। সেবা শুশ্রূষার মাধ্যমে সুস্থতার পাশাপাশি তাকে আপনও করে নেন রিদি। আমি যখন ছোট থেকে বিড়াল রেস্কিউ করছি, বিড়াল নিয়ে কাজ করছি, তো মানে এমন বিড়াল আমার কাছে আসছে, চোখ নাই, হাত নাই, পা নাই, কাউকে বিষ দিয়ে মেরে ফেলছে। আমার ইচ্ছা আছে আমি ইন ফিউচার গিয়ে যে অবহেলিত প্রাণীগুলো আছে এদের জন্য আইনি পদক্ষেপে তাদের যাতে সহায়তা করতে পারি। বর্তমানে 28টি বিড়াল আছে রিদির, নিয়মিত যত্ন নেন ওদের। আর এসব কারণে রিদি এলাকায় পরিচিতি পেয়েছেন বিড়ালের মা নামে। রাস্তা থেকে বিড়াল পেলে রেস্কিউ করে, ওইগুলা অসুস্থ বিড়ালগুলি পেলে পরে উনি নিয়ে যায়। খুব বিড়ালের মাকে চিনি তো, আমাদের পাশের বাসায় থাকে, ওর নাম রিদি। আহত ও অসুস্থ বিড়ালদের সুস্থ করে রিদি কখনো তাদের পৌঁছে দেন অ্যাডপশন নিতে আগ্রহী পরিবারের কাছে, যেখানে তারা থাকবে নিরাপদ আর আরামে। আসলে এই বিড়ালটা হলো আমাকে রিদি দেয়। আমার প্রথম বিড়ালটা পাই রিদি হাসানের থেকে। এটা রাতে আমার বুকের উপর ছাড়া ঘুমায় না। রিদির বিড়াল প্রেম মুগ্ধ করে পরিবারকেও। যেহেতু আমি বিড়াল ভালোবাসি বা আমার মেয়েও বিড়াল ভালোবাসি, সেই ক্ষেত্রে ওদের পিছনে মানে পরিশ্রম করতে আমার ভালোই লাগে। অসুস্থ বিড়ালের জন্য রয়েছে সহজলভ্য চিকিৎসা ব্যবস্থা। বিড়াল পোষায় ভয় নেই জানালেন পশু চিকিৎসক। বিড়াল থেকে কিছু কয়েক যেটা জেনেটিক ডিজিজ আছে যেগুলো মানুষের হতে পারে, সেগুলোর আবার ভ্যাকসিনও আছে। খুব কম টাকায় ভ্যাকসিনগুলো কমপ্লিট করা যায়। অবুঝ এই পশুদের উপর নির্যাতন বন্ধ হোক, এমনটাই চাওয়া পশুপ্রেমীদের। SM আরিফ, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করলেন প্রধানমন্ত্রী। রপ্তানি পণ্য সংযোজনের জন্য পণ্যের বহুমুখীকরণ ও নতুন বাজার খুঁজে বের করার তাগিদ। চীনে 3 দিনের সফর নিয়ে বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি, কানে আঘাত পেয়েছেন ট্রাম্প, হামলাকারী নিহত, নিন্দা জানিয়েছেন জো বাইডেন। কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচি আজ, স্মারকলিপি প্রদান করা হবে রাষ্ট্রপতির কাছে। এবং ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের লিফট নষ্ট থাকায় ভোগান্তি চরমে, সেবা নিতে গিয়ে বিপাকে রোগীরা। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।